ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদী তথা গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও বিখ্যাত শহর। এটি 1755 থেকে 1845 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রেডরিক্স নগর নামে ডেনিশদের অন্তর্গত ছিল। এটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র ও হুগলি জেলার সবচেয়ে উন্নত শহর। বাংলা তথা ভারতের প্রথম ও দ্বিতীয় পাটকল যথা ওয়েলিংটন জুট মিল এবং ইন্ডিয়া জুট মিল, এশিয়ার দ্বিতীয় ও ভারতের প্রথম কলেজ যথা শ্রীরামপুর কলেজ এবং ভারতের প্রথম গ্রন্থাগার যথা উইলিয়াম কেরি লাইব্রেরি এখানে স্থাপিত হয়েছে। হিন্দুদের উৎসবগুলির মধ্যে রথযাত্রা উৎসব হলো অন্যতম। পুরীর রথযাত্রার পরে শ্রীরামপুর মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। শ্রীরামপুরে মাহেশের মূল জগন্নাথ মন্দির থেকে মাহেশ্বরী গুন্ডিচা মন্দির তথা মাসির বাড়ি অবধি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই বিশাল রথটি টেনে নিয়ে যাওয়া হয় এবং উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয়। বর্তমানে রথটি 50 ফুট দীর্ঘ এবং 12টি লোহার চাকা বিশিষ্ট। এছাড়া এতে 9টি চূড়া রয়েছে, যদিও কিছু বছর পূর্বে এতে 13টি চূড়া ছিল। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রার পিছনে একটি কিংবদন্তি ইতিহাস জড়িয়ে আছে। সেটা হলো 14দশ শতকের ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু মাহেশ থেকে পুরীতে তীর্থ করতে গেছিলেন। তার ইচ্ছা ছিল তিনি নিজ হাতে জগন্নাথ দেবকে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা তাকে অপমানিত লাঞ্ছিত করে মন্দির থেকে বের করে দেয়। সেই দুঃখে তিনি মন্দিরের কাছেই অবস্থিত এক বট গাছের তলায় আমরণ অনশনে বসেন। 3 দিন পর স্বয়ং জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দেয় যে মাহেশে ফিরে যাওয়ার জন্য এবং ভাগীরথীর তীরে ভেসে আসা নিম গাছের গুড়ি দিয়ে সে যেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করে। সে তার হাতের ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে ফিরে এলো। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে এক নিমকাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই নিমকাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। পরবর্তীকালে 1755 খ্রিস্টাব্দে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিল, যা আজও রয়েছে। মাহেশের রথের মেলা বাংলা তথা পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্য। রবি ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র অনেকেরই কবিতা, গল্প, উপন্যাসগুলির মধ্যে এই মেলার উল্লেখ পাওয়া যায়। এছাড়া বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছে এই মেলাতে। সময়ের সাথে সাথে যেমন মেলার পরিধি হ্রাস পেয়েছে, তেমনই মানুষের চাহিদার ভিত্তিতে বহু রকমের দোকানের আবির্ভাব ঘটেছে এই মেলা। শ্রীরামপুর রাজবাড়ি বর্তমানে যা বাংলা চলচ্চিত্রের ভূতের ভবিষ্যতের বাড়ি বা জমিদার দর্পনারায়ণের বাড়ি নামেও পরিচিত, কিন্তু এই বাড়ির ইতিহাসের সঙ্গে চলচ্চিত্রে উল্লেখিত ঘটনার কোনো মিলই নেই। 1600 দশকের শুরুর দিকে কনৌজ সাম্রাজ্যের মহাপঞ্চব্রাহ্মণের এক বংশধরকে গৌড়ের রাজা বাংলায় স্থায়ীভাবে বসবাস করা ও জ্ঞান প্রচারের জন্য নিমন্ত্রণ করে। সেই নিমন্ত্রণের ভিত্তিতেই মহাপঞ্চব্রাহ্মণের এক বংশধর লক্ষণ চক্রবর্তী নবদ্বীপে এসে স্থায়ী বসবাস শুরু করে। 1656 খ্রিস্টাব্দে লক্ষণ চক্রবর্তীর তড়ি ভিড়েছিল শ্রীরামপুরের চক্রবর্তী ঘাটে। সঙ্গে ছিলেন সন্তান সম্ভবা স্ত্রী।
মহাপঞ্চ ব্রাহ্মণের বংশধর লক্ষণ চক্রবর্তী তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে তৎকালীন শেওড়াফুলির রাজা মনোহর চন্দ্র রায়ের দরবারে হাজির হলে রাজা তাদের স্থায়ী বসবাসের জন্য কিছু জমি ও অর্থ প্রদান করে। এছাড়া তাকে শ্রীরামপুরের জমিদার হিসাবে নিয়োজিত করা হয় এবং গোস্বামী উপাধিও দেওয়া হয়। লক্ষণ চক্রবর্তীর ছেলে রামগোবিন্দ গোস্বামী হলেন এই শ্রীরামপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা। ইনিই প্রথম এই বাড়িতে দুর্গাপূজা শুরু করেন, যা বর্তমানে বুড়ি দুর্গা নামেও পরিচিত। রামগোবিন্দের 3 ছেলে যথা রঘুরাম গোস্বামী, রাঘবরাম গোস্বামী এবং আত্মারাম গোস্বামী। খুব অল্প বয়সেই আত্মারাম গোস্বামী রাজবাড়ির ভিতরে অবস্থিত একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা যায়। পরে সেই পুকুরটি বুঝিয়ে আত্মারাম গোস্বামীর স্মৃতির উদ্দেশ্যে এই নাট মন্দিরটি নির্মাণ করা হয়। 350 বছরেরও বেশি পুরনো এই বাড়ির স্তম্ভগুলি ব্রিটিশ স্থাপত্যের অনুকরণে তৈরি করা হয়েছিল। রামগোবিন্দের বড় ছেলে রঘুরাম গোস্বামীর আমল থেকেই এই বাড়ি এই পরিবারের বার বৃদ্ধি। এর প্রধান কারণ হতে পারে রঘুরাম গোস্বামীর আমলেই শ্রীরামপুরে ডেনিশদের আগমন ঘটেছিল। 1755 থেকে 1845 খ্রিস্টাব্দ অবধি 90 বছর ধরে ডেনিশরা শ্রীরামপুরে রাজত্ব করেছিল। 1700 দশকের মাঝামাঝি সময় ডেনিশরা শ্রীরামপুরে ব্যবসার জন্য এলেও পরবর্তীকালে 1755 খ্রিস্টাব্দে শ্রীপুর, মোহনপুর, গোপীনাথপুর, আখনা ও পিয়ারাপুর সমেত প্রায় 60 বিঘা জমি 2632 টাকার বিনিময়ে শেওড়াফুলির রাজা মনোহর চন্দ্র রায়ের কাছ থেকে ডেনিশরা কিনে নিয়েছিল এবং তৎকালীন ডেনিশ রাজা পঞ্চম ফ্রেডরিকের নাম অনুসারে এই সম্পূর্ণ অঞ্চলটির নাম দেওয়া হয় ফ্রেডরিক নগর। পরবর্তীকালে শ্রীপুরে অবস্থিত বিখ্যাত রামসীতা মন্দিরের নাম অনুসারে শেওড়াফুলির তৎকালীন রাজা মনোহর চন্দ্র রায়ের পুত্র রাজচন্দ্র রায় এই সম্পূর্ণ অঞ্চলটির নাম দেয় শ্রীরামপুর। শ্রীরামপুর তথা ফ্রেডরিক নগরের প্রথম গভর্নর কর্নেল অলেবাইয়ের আমলেই 1700 দশকের মাঝামাঝি সময়ে এই বাড়িটি নির্মাণ করা হয়। এটি ছিল ডেনিশ গভর্নমেন্টের প্রধান কার্যালয়। বর্তমানে বহু ক্ষয়ক্ষতির জন্য এই বাড়িটি মেরামত করা হচ্ছে। ডেনিশরা প্রধানত এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতেন। তারা এখানে উৎপাদিত বাঁশ, পাট, নীল ও অন্যান্য পণ্যদ্রব্য জলপথে তাদের ইউরোপীয় সাম্রাজ্যে রপ্তানি করতেন এবং তাদের প্রয়োজনীয় অন্যান্য বস্তু সামগ্রী জলপথের মাধ্যমেই আমদানি করতেন। এই ভগ্নপ্রায় দুর্গটিই ছিল তৎকালীন সময়ের ফেরিঘাট। নৌকো করে আসা বিভিন্ন পণ্যদ্রব্য এই ঘাটে নামানো হতো। ফ্রেডরিক নগর তথা শ্রীরামপুরের প্রথম ডেনিশ গভর্নর কর্নেল অলেবাই 1805 খ্রিস্টাব্দে সেন্ট অলেবাস নামক এই চার্চটি প্রতিষ্ঠা করেন। যদিও চার্চটি নির্মাণ চলাকালীন 1803 খ্রিস্টাব্দে তিনি মারা যান, তাই তার নাম অনুসারেই এই চার্চের নামকরণ করা হয়। বিভিন্ন ক্ষয়ক্ষতি মেরামতের জন্য 2008 সাল থেকে কিছু বছর চার্চটি বন্ধ থাকলেও 2016 সালের 25শে ডিসেম্বর থেকে চার্চটি আবার চালু করা হয়েছে। বর্তমানে চার্চটি কলকাতা ডায়াসিসের তত্ত্বাবধানে রয়েছে। এছাড়া সেন্ট অলিভার্স চার্চ নির্মাণের প্রায় সমসাময়িক সময়ে 1800 খ্রিস্টাব্দে ডক্টর উইলিয়াম কেরি শ্রীরামপুরে এলে আর্থিক সংকটের দরুন সে তার এক জাহাজের ক্যাপ্টেন বন্ধুর থেকে 600 টাকা ধার করে এই চার্চ সহ শ্রীরামপুর কলেজ সংলগ্ন অঞ্চল ডেনিশ গভর্নমেন্টের কাছ থেকে কিনে নেয় এবং উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও অন্যান্যদের প্রচেষ্টায় শ্রীরামপুর শহরে 10ই জানুয়ারি
1800 খ্রিস্টাব্দে ব্রিটিশ ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। এই ব্যাপটিস্ট মিশন কর্তৃক যে প্রথম ভারতীয়কে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয় তিনি ছিলেন এক ছুতোর মিস্ত্রি, নাম কৃষ্ণচন্দ্র পাল। বাংলার প্রথম প্রিন্টিং প্রেস ও ভারতের দ্বিতীয় প্রিন্টিং প্রেস এই ব্যাপটিস্ট মিশনে প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের প্রথম প্রিন্টিং প্রেস না হলেও তৎকালীন ভারতের সবচেয়ে বেশি প্রসিদ্ধ ও সফল প্রিন্টিং প্রেস ছিল এই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি প্রিন্টিং প্রেস। 1800 খ্রিস্টাব্দ থেকে 1832 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,12,000টি বই ছাপা হয় এই প্রিন্টিং প্রেসে। প্রিন্টিং প্রেসে ছাপা প্রথম বইটি ছিল বাইবেলের বাংলা অনুবাদ। বাংলা ভাষা ছাড়াও আরও 19টি ভাষায় বাইবেলকে অনুবাদ করা হয়েছিল এই প্রিন্টিং প্রেসে। 1855 সালে প্রিন্টিং প্রেসটিতে আগুন লেগে বহু দরকারি কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ার ফলে এই প্রিন্টিং প্রেসটি বন্ধ হয়ে যায়। বর্তমানে এটি শ্রীরামপুর জোনাগড় ব্যাপটিস্ট চার্চ নামেও পরিচিত। শ্রীরামপুর কলেজ ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান। 1818 সালে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড নামে 3 জন খ্রিস্ট ধর্ম প্রচারক ভারতীয় খ্রিস্টানদের প্রশিক্ষণের লক্ষ্যে এই কলেজ প্রতিষ্ঠা করে। কিন্তু এর অন্যান্য লক্ষ্যও ছিল। এখানে এশীয় খ্রিস্টান ও অন্যান্য যুব সম্প্রদায়কে একই সঙ্গে প্রাচ্য সাহিত্য ও পাশ্চাত্য বিজ্ঞান পড়ানো হতো। সেকালে হিন্দু কলেজে ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রচলিত থাকলেও তা সীমাবদ্ধ ছিল কেবল উচ্চবিত্তের মুষ্টিমেয় ছাত্রদের মধ্যে। সর্বসাধারণের পড়বার সুযোগ সেখানে ছিল না। কেরি এবং তার সহযোগীগণ সর্বসাধারণের জন্য একটি প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভব করে। তারা নিজেদের আয় থেকে 1.5 লক্ষ টাকা ব্যয় করে কলেজ ভবনটি নির্মাণ করে। এটি হচ্ছে সর্বপ্রথম এবং এখনো পর্যন্ত ভারতের একমাত্র প্রতিষ্ঠান যেখানে ধর্ম, মানবিক বিদ্যা এবং ধর্মনিরপেক্ষ বিষয় একই সঙ্গে পড়ানো হয়। প্রথমে মাত্র 37 জন ছাত্র নিয়ে এই ভগ্নপ্রায় বাড়িটিতেই শ্রীরামপুর কলেজ শুরু হয়েছিল।